মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ। যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেটা দ্রুতই খুব বড় আকার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে অবস্থা দেখা গেছে যে একের পর একটা একটা করে বিভিন্ন দেশে আক্রমণ চালাচ্ছে ইরান, ঠিক একইভাবে যৌথভাবে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকেও আক্রমণ চালাচ্ছে এবং ক্রুজ থেকে ব্যালিস্টিক মিসাইল সব কিছুর আঘাতই মূলত দুদিক থেকে সমানভাবে হয়ে যাচ্ছে। বেশ অনেকগুলো ভিডিও সার্কুলেটেড হয়েছে, যেটা ভয়ের অনেকগুলো কারণ রয়েছে এবং অলরেডি বিভিন্ন দেশ তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে শুরু করেছে। সৌদি আরব এই আক্রমণকে কন্ডেম করেছে এবং কাতার, ইউএই থেকে অন্যান্য সব দেশ মূলত এই আক্রমণকে কন্ডেম করতে শুরু করেছে। মূলত তারা ইরানের আক্রমণকে কন্ডেম করেছে, যে ইরান তাদের দেশে মিসাইল ছুড়েছে। বাই দ্য ওয়ে, এই লাস্ট 1 ঘন্টার ব্যবধানে, মানে আমেরিকার আক্রমণের 1 ঘন্টার ব্যবধানে ইরান মূলত 6টা মিডল ইস্টার্ন কান্ট্রিকে অ্যাটাক করেছে। 6টা মিডল ইস্টার্ন কান্ট্রি বিভিন্ন ধরনের আমেরিকান বেসগুলোকে অ্যাটাক করেছে। সেই 6টা দেশ হচ্ছে, প্রথমটা ইসরায়েল, ইসরায়েলের বিভিন্ন এরিয়াতে আঘাত করেছে। অপরদিকে কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই এবং সৌদি আরব, এই 5টা দেশ, আরাবিয়ান 5টা দেশে মূলত সরাসরি অ্যাটাক করেছে এবং প্রত্যেকটা দেশে আমেরিকান বেস, আমেরিকান নেভাল অ্যাসেটস, আমেরিকান মিলিটারি অ্যাসেটস, রেডার সিস্টেম সব কিছুতে তারা অ্যাটাক করার চেষ্টা করেছে। মোরলেস সব দিকে একটা কথাই বলা যায়, সবগুলো জায়গায় মূলত দুই দেশের এয়ার ডিফেন্স কলাপস করেছে। আমেরিকান এয়ার ডিফেন্স মূলত কলাপস করেছে, তাদের মিত্র দেশ সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ইউএইকে তারা রক্ষা করতে পারেনি। ইসরায়েল তো আগে থেকে ভিকটিম, মানে নিজের কোনো এয়ার ডিফেন্স সেভাবে কাজ করে না, সেটা আমরা 12 দিনের যুদ্ধে দেখে এসেছি। সো আলটিমেটলি এবারও ব্যাপারটা তেমনই হয়েছে এবং ইরান মূলত সফলভাবে অ্যাটাক করতে পেরেছে ইসরায়েল এবং আমেরিকার সবগুলো এয়ার ডিফেন্সকে ভেদ করেই। এবং একই সময়ে মুহুর্মুহু অ্যাটাক হয়ে যাচ্ছে আমেরিকার পক্ষ থেকে। আমেরিকাও টানা ইরানের বিভিন্ন এরিয়াতে, শহরগুলোতে এবং ক্রিটিক্যাল স্থাপনা, রেডার সিস্টেম, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিস অথবা নেভাল এসেটস সব কিছুতে অ্যাটাক করার চেষ্টা করে যাচ্ছে এবং নিউক্লিয়ার এসেটস ডেফিনেটলি তাদের একটা বড় টার্গেট, সেগুলোতেও তারা অ্যাটাক করার চেষ্টা করে যাচ্ছে। সো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কিংবা আর্লি ওয়ার্নিং সিস্টেম অথবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অলমোস্ট সব কিছুতে ফেইলিওর অ্যান্ড সাকসেস দুটোই দেখা গেছে এবং বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ বড় আকার ধারণ করবে। প্রফেসর মোহাম্মদ মারান্ডির মতে ইরান বড় রকমের যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং ইরান লং টার্ম যুদ্ধের প্রিপারেশনই মূলত অ্যাটাক করেছে। ইরান কোনো ছোটোখাটো প্রস্তুতি নিয়ে অ্যাটাক করেনি। যেই মোহাম্মদ মারান্ডিকে বলা হয় ইরানের আনঅফিসিয়াল স্পোক্সপারসন। সো ওনার কথাকে ফেলে দেওয়ার কোনো কারণ নেই, উনি যা বলেছেন হয়তো সম্ভাবনাময়ী যে সেটাই সত্য। একই সময়ে সৌদি আরব যে প্রেস রিলিজ কিছুক্ষণ আগে দিয়েছে, সেই প্রেস রিলিজে তারা ইরানের এই অ্যাটাককে কন্ডেম করেছে, তাদের সভরেনিটি রাইটস লঙ্ঘন করা হয়েছে বলে তারা মানে নিন্দা জানিয়েছে। একই সাথে ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যৌথ অ্যাটাককে মূলত তারা ইনডিরেক্টলি সমর্থন দেওয়ার মতো একটা অভিমত জানিয়েছে। সো আলটিমেটলি কোয়ালিশন গঠন হয়ে যাচ্ছে, যে কোয়ালিশন মানেই হচ্ছে ইউনিপোলার ওয়ার্ল্ডে ইউএসএ, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই এবং ইসরায়েল, সৌদি আরব, আমেরিকা সবাই একদিকে থাকবে এবং ইরান অপর দিকে আছে এবং এখানেই মূলত ক্রিটিক্যাল গেম জমে উঠতে শুরু করেছে। আজকে যে ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওতে সেম জিনিসটি আমি ইঙ্গিত করেছে যে ইউনিপোলার ওয়ার্ল্ড ভার্সেস মাল্টিপোলার ওয়ার্ল্ডের মূলত যুদ্ধ এখানে শুরু হতে যাচ্ছে এবং ইরানের ভঙ্গুর এই অর্থনীতিতে ইরান যে এত বড় সাহস করতে পারছে যে তারা লং টার্ম যুদ্ধের প্রিপারেশন নিয়ে যুদ্ধে নেমেছে এবং অ্যাটাক করেছে, এটা মুখের কথা নয়, এটা সত্যি কথা। এবং সেই সত্যি কথাটা মূলত আপনি তথ্য প্রমাণের ভিত্তিতে বুঝতে পারবেন, কারণ ইরানের এই ভঙ্গুর অর্থনীতিতে এত বিশাল মিলিটারি ইকুইপমেন্ট জড়ো করা, অ্যাটাক করা কিংবা ফোর্সকে পালা, দেশের স্ট্যাবিলিটি ধরে রাখা অলমোস্ট ইম্পসিবল পর্যায়ে, কিন্তু ইরান সেটা করে যাচ্ছে এবং তাদেরকে যে হেল্প করে যাচ্ছে চায়না এবং রাশিয়া অলরেডি প্রতীয়মান। কিন্তু এখানে মেইন আরেকটা গেমের পার্ট রয়েছে, যেটা হচ্ছে পর্দার আড়ালে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে টার্কি। কিছুদিন আগে ইন্টেল বেশ কিছু রিপোর্ট প্রকাশ পেয়েছে যে যদি ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে অ্যাটাক করে তাহলে টার্কি হয়তো তার ইরানের ইস্টার্ন রিজনে মূলত টার্কির বর্ডার দিয়ে আরেকটা অ্যাটাক চালাতে পারে। ওই রিজনটা টার্কির অনেকদিন ধরে টার্গেট এবং সেটা সে অকুপেট করার চেষ্টা করতে পারে। বাট এটা হয়তো সে নাও করতে পারে, করতেও পারে, এর ব্যাপারে কোনো মানে নিশ্চিত কিছু বলা যায় না, কারণ এরদোগানকে বিশ্বাস করার কোনো জায়গা নেই। সে প্রচণ্ড রকম দুমুখ সাপ, যে কোনো সময় যে কোনো দিকে নজর দিতে পারে এবং দেয়ও। গাজা ওয়ারের অনেক বড় কন্ট্রিবিউটর কিন্তু এরদোগান। ঠিক একইভাবে এই মুহূর্তে যখন ওয়ার চলছে, আমেরিকান স্পাই প্লেনগুলো কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলো মূলত টার্কি থেকে ইরানের পশ্চিমাংশে সবচেয়ে বেশি অ্যাক্টিভ রয়েছে এবং সেগুলোকে তারা অ্যাটাক করার চেষ্টা করে যাচ্ছে এবং সেখান থেকে তারা ইনফরমেশান থেকে শুরু করে সব কিছু গ্যাদার করার চেষ্টা করে যাচ্ছে। সো আলটিমেটলি ইরানের বিশাল এই ভূমির শুধুমাত্র
ককেশাস রিজনে আবার আজারবাইজান ইরানের বিরুদ্ধে অবস্থান করে যাচ্ছে। আপনি যদি রিজনাল প্রেক্ষাপটের দিকে তাকান তাহলে ইরান বেসিক্যালি পুরোপুরিভাবে একা অবস্থান করে যাচ্ছে এবং ইরানের অলমোস্ট 3 পাশ জুড়ে মূলত এনিমি টার্গেট করে যাচ্ছে তাদেরকে। অপরদিকে পার্সিয়ান গালফ এরিয়াতে আমেরিকান নেভাল বেসগুলো অলরেডি অ্যাক্টিভ, তাদের রেডার সিস্টেম অ্যাক্টিভ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অ্যাক্টিভ এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম অলমোস্ট এভরিথিং অ্যাক্টিভ করে তারা এখানে প্রচণ্ড পরিমাণে অ্যাটাক চালানোর চেষ্টা করে যাচ্ছে। সো বুঝেই যাচ্ছে যে ওয়ার আমরা যেভাবে ভেবে যাচ্ছিলাম, আমরা যেভাবে চিন্তা করছিলাম যে হয়তোবা ছোটোখাটো ওয়ার হবে বা কিছু, এমন কিছুই হতে যাচ্ছে না। এটা অনেক বড় আকারের একটা ওয়ার হতে যাচ্ছে এবং এই ওয়ারটা আলটিমেটলি হয়তোবা লিড করতে পারে আমাদেরকে আগামী দিনগুলোতে ওয়ার্ল্ড ওয়ারে। কীভাবে? আমেরিকান ইকোনমির সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে। প্রথমত আমেরিকান ইকোনমি পুরোপুরিভাবে ডেপ্থে রয়েছে, প্রায় $38 ট্রিলিয়ন একটা ডেপ্থ রয়েছে, পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ডেপ্থ। এই পরিমাণ ঋণ শোধ করার কোনো ক্যাপাসিটি আমেরিকার নেই, কারণ আমেরিকার ইকোনমি ওই ধরনের মানি জেনারেট করতে পারে না। এখন তাহলে এত মানি তারা আসলে কীভাবে রিকভার করবে এবং এত মানির ডেপ্থে তারা গেল কীভাবে? আমেরিকান ইকোনমির আলটিমেট ডিজাইন হচ্ছে ওয়ার ইকোনমি এবং এনার্জি ইকোনমি। আমেরিকা সারা ওয়ার্ল্ডের এনার্জি সিস্টেমটাকে কন্ট্রোল করে, ফেডারেল গভর্নমেন্টের সিস্টেমগুলোকে রিজার্ভ সিস্টেম মানে ফেডারেল গভর্নমেন্টের রিজার্ভ সিস্টেমগুলোকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে। ট্রেজারি সিস্টেম মূলত সারা ওয়ার্ল্ডের ট্রেজারি বন্ডগুলোর উপর ইন্টারেস্ট তারা ওখান থেকে খেয়ে নেয় এবং সেটাও তাদের একটা ইকোনমিকে টিকিয়ে রাখার রাস্তা। এবং সবচেয়ে বড় অংশে শেষ দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার ইকোনমি। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অংশে যুদ্ধ লাগিয়ে দিয়ে মূলত সেখানে নিজেদের ইকোনমি রিভাইভ করার চেষ্টা করে। 90 দশক পরবর্তী পুরো মধ্যপ্রাচ্য এশিয়াতে বিভিন্ন ধরনের যুদ্ধ আমেরিকা করেছে এবং ইউরোপের অংশে পর্যন্ত তারা যুদ্ধ করেছে, যেমন বসনিয়া হার্জেগোভিনা এরিয়াতে, সার্বিয়াতে যেসব যুদ্ধ হয়েছে সেগুলো আমেরিকারই তৈরি করা যুদ্ধ এবং সেগুলো করেছে আলটিমেট একটাই গোল ছিল যে আমেরিকা এই যুদ্ধগুলো করে তাদের ইকোনমিকে রিভাইভ করবে, তাদের ইকোনমিকে বড় করবে, তাদের ইকোনমিতে মানুষের পারচেজিং পাওয়ার বড় করবে এবং যে দেশগুলোতে অ্যাটাক করেছে তার পার্শ্ববর্তী দেশগুলো মূলত আমেরিকা থেকে অস্ত্র কিনতে বাধ্য, কারণ আমেরিকা এমন একটা সিস্টেম করে রেখেছে অন্য কোনো দেশ থেকে তারা আর অস্ত্র কিনতে পারবে না। সো আপনি 90s শেষ দিকে এসে যখন বসনিয়া হার্জেগোভিনা কিংবা ইউগোস্লাভিয়ার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ দিয়ে তারা শুরু করেছে। তারপর আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া এমন যতগুলো যুদ্ধ হয়েছে তার সবগুলোর মূল মেকানিজম ছিল আমেরিকার ওয়ার মেশিন চালু রাখা এবং ইকোনমিকে বড় করা। লাস্ট 10 ইয়ার্সে আমেরিকার বড় কোনো যুদ্ধ নেই এবং আমেরিকার ইকোনমি ডাউনফল করেছে। এটা মূলত সবচেয়ে বড় কারণ, মানে যুদ্ধ কীভাবে তাদের মানি জেনারেট করে। এবার আপনি দেখেন, জাস্ট কিছুদিন আগে ইউক্রেন ওয়ার হয়েছিল 2022 সালে ফেব্রুয়ারিতে। সেই ওয়ার যখন শুরু হয়েছিল, আপনারা আমাদের যাদের মিনিমাম মানে মেমোরি আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারি যে সেই সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলো লাইন ধরেছে শুধুমাত্র আমেরিকান ওয়েপন কেনার জন্য। কেউ $150 বিলিয়ন, কেউ $100 বিলিয়ন, কেউ $200 বিলিয়ন, এভাবে আমেরিকান ওয়েপন কেনার ডিল করেছে। সেখানে কি ছিল? ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল সিস্টেম এবং অন্যান্য অ্যামুনিশন যেমন হচ্ছে আর্টিলারি, এগুলো কেনার বিশাল ডিল করেছে আমেরিকার সাথে। এবং এই তালিকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে যদি তাকান তাহলে সৌদি আরব লিটারালি সারা পৃথিবীকে মানে পেছনে ফেলে মূলত আমেরিকা থেকে অস্ত্র কিনেছে। এই সাথে যুক্ত হয়েছে ইউএই, কাতার, কুয়েত, যতগুলো দেশ রয়েছে তারা সবাই, এবং আমেরিকা সেখান থেকে সবচেয়ে বেশি মানি জেনারেট করেছে। এবার দ্বিতীয় অংশটা দেখেন, যখন নর্থ স্ট্রিম পাইপলাইন মূলত ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে, সেখান থেকে আপনি কিভাবে এনার্জি কন্ট্রোল করে আপনি দেখতে পারেন। পুরো নর্থ স্ট্রিম পাইপলাইন ডিস্ট্রয় করে দিয়েছে এবং স্যাংশন দিয়ে দিয়েছে ইরান, রাশিয়া সহ যতগুলো তেল সমৃদ্ধ দেশ রয়েছে ওপেক প্লাসে তাদেরকে দেওয়ার পর ইউরোপের তেলের বাজার লিটারালি রাতারাতি একদম তলানিতে চলে গেছে। তাদের কোনো তেল নেই। সো তাদের তেল লাগবে, এখন তেল আনবে থেকে। অন্য কোনো দেশ এত পরিমাণ ডিমান্ডের তেল দিতে পারবে না। সো আলটিমেটলি সেই তেল আসতে শুরু করলো হচ্ছে ইউএসএ থেকে। ইউএসএর তেল দিয়ে মূলত ইউরোপ চলছে, সেটাও হচ্ছে রাশিয়ান যে চিপ ওয়েল ছিল সেটা হচ্ছে অনেক বেশি দামে ইউরোপকে সেই তেল তারা বাধ্য করেছে খাওয়াতে এবং খাইয়ে যাচ্ছে অলরেডি। এটা হচ্ছে তাদের এনার্জি কন্ট্রোল করা এবং এনার্জি সিস্টেমকে কন্ট্রোল করে নিজেদের মানি জেনারেট করা এবং ইকোনমিকে টিকিয়ে রাখা। সো এই দুইটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আপনি ক্লিয়ারলি বুঝবেন থার্ড সেটা হচ্ছে আমেরিকান ডলার। যে ডলার মূলত হচ্ছে কলাপস করতে শুরু করেছে। ডলারের বিপরীতে অন্যান্য
কারেন্সি মূলত ভালো রেজাল্ট দিতে শুরু করেছে। এর মধ্যে বিশেষ করে চাইনিজ রেনমিনবি মানে ইউয়ান যেটা আছে সেটা মূলত বেশ কাজ করে যাচ্ছে। ইউরোপের ইউরো মূলত এখানে আরেকটা বড় রোল প্লে করে যাচ্ছে এবং ডলার তার হচ্ছে কারেন্সি শেয়ার হারাচ্ছে। যখন ডলার কারেন্সি শেয়ার হারাচ্ছে তখন পেট্রো ডলার মূলত আলটিমেটলি আগামীর দিনগুলোতে বেকার হয়ে যাবে। যে পেট্রো ডলার মূলত এতক্ষণ যা বলেছে যে ওয়ার অ্যামুনেশন কিনা, এনার্জি কেনা, বাইসেলের যত ট্রানজ্যাকশন রয়েছে তার সব কিছু মূলত ডলার দিয়ে হয়ে থাকে। যখন ডলারের চাহিদা বৃদ্ধি হতে থাকে তখন ডলারের মান ভালো থাকে এবং আমেরিকান ইকোনমি ভালো অবস্থানে চলে যায় এবং সেটা তারা আরেকবার রিভাইভ করার চেষ্টা করে যাচ্ছে। এবং এই জন্যই ইরানে তাদের একটা ওয়ার প্রয়োজন। ওয়ারটা যদি ইরানে হয় তাহলে একে একে 2 ডিল একসাথে হয়ে যাবে। ইরানের উপর দিয়ে চায়না তার সিল্ক রুট, বিআরআই প্রজেক্ট এবং মিডল ইস্টার্ন টেরিটরিতে যত ধরনের ট্রানজ্যাকশনাল ফ্যাসিলিটিস তৈরি করার, ল্যান্ড থেকে সি সব কিছু ইরানকে কেন্দ্র করে করেছে। তার বিশাল ইনফ্রাস্ট্রাকচার ইরান কেন্দ্রিক হয়েছে। একইভাবে রাশিয়া তার ট্রান্স সাইবেরিয়ান কানেক্টিভিটির একটা বড় অংশ মূলত ধীরে ধীরে এই অংশ দিয়ে সেন্ট্রাল এশিয়াতে তার্কিমিস্তানের উপর দিয়ে ইরান হয়ে মূলত অ্যারাবিয়ান সিতে নিয়ে আসার চেষ্টা করেছে এবং অলরেডি তাদের সেই কানেক্টিভিটি চালু রয়েছে। এবার আপনি ফলো করেন, পৃথিবীর সবচেয়ে বড় সাপ্লাই চেইন মার্কেট মূলত হচ্ছে চায়না। চায়না থেকে যদি সিল্ক রোড এবং বিআরআই হয়ে ইউরোপের মার্কেটে পণ্য যাতায়াত শুরু হয়ে যায় তাহলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যতগুলো চোক পয়েন্ট রয়েছে, লাইক আপনি খুব ভালো করে ধরে নেন যে রেড সি, সুয়েজ ক্যানাল, গালফ অফ এডেন, অথবা হচ্ছে জিব্রাল্টার, কিংবা এরকম যতগুলো ছোটো ছোটো চোক পয়েন্ট রয়েছে, অথবা পানামা ক্যানাল, এগুলোর মূলত আলটিমেট গুরুত্ব কমে আসবে, কারণ সেগুলো দিয়ে আর পণ্য যাতায়াত করবে না। আর যদি পণ্য যাতায়াত না করে সেগুলোর কন্ট্রোল আমেরিকার হাতে এমনি থেকে কোনো লাভ নেই এবং মানি জেনারেটে আমেরিকার যে আধিপত্য সেটা ধীরে ধীরে পাল করবে। এবং একই সময়ে ইরান থেকে মূলত গ্যাস পাইপলাইন ডিল মূলত ইউরোপের সাথে হওয়ার একটা কথা ছিল। যদি তার সাথে এই ধরনের কোনো স্যাংশন না আসতো তাহলে এতদিনে হয়তো এটা বাস্তবায়ন হয়ে যেত। বাই দ্য ওয়ে, ইরান কিন্তু অনেক বড় তেল গ্যাসের মজুদদাতা একটা কান্ট্রি, সম্ভবত পৃথিবীর টপ 5-এর মধ্যে 2nd বা 3rd-এর মধ্যে রয়েছে। সো বুঝতেই পারছেন যে তার অবস্থানটা এখানে বেশ ভাইটাল। একই সময়ে এই পাইপলাইনগুলো দিয়ে মূলত তারা রাশিয়ার সাথে কোলাবোরেশন করে যাচ্ছে। সো আলটিমেটলি হচ্ছে ইরান রাশিয়া মিলে আলাদা একটা জোন তৈরি করতে যাচ্ছে, আলাদা একটা এলাই তৈরি করতে চাচ্ছে যারা মূলত এনার্জি কন্ট্রোল করবে এবং ট্রেড রুট কন্ট্রোল করবে। আর সেটা যদি করতে পারে, এখানে সবচেয়ে বড় বায়ার মূলত হচ্ছে চায়না। চায়না যদি এই 2 কান্ট্রি থেকে সমানভাবে কিনতে শুরু করে এবং ভালোভাবে কিনে সাথে সে ইউরোপ এবং এশিয়ার বেশ কিছু কান্ট্রিকে নিতে পারে এবং এই ট্রানজ্যাকশনগুলোতে মূলত ডলার ব্যবহার না করে, তাহলে আপনি বুঝেন ডলারের অবস্থা কোথায় চলে যাচ্ছে। ডলার অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে মার্কেট হারাবে। এবং আমেরিকার ভয় হচ্ছে এটা, আমেরিকার ভয় এটা না যে ইরানের হাতে ব্যালিস্টিক মিসাইল যাচ্ছে, ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপন যাচ্ছে, ইরানের হাতে বড় ধরনের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হচ্ছে। ইরান কেন, এই ধরনের এর চেয়ে বেটার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড আরও অনেক আগে হয়ে রয়েছে। আপনি উত্তর কোরিয়ার দিকে তাকান, তার কাছে 17,000 কিলোমিটার ট্রাভেল করতে পারে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল আছে। ধারণা করা হচ্ছে সে অলরেডি হাইপারসোনিক মিসাইল পর্যন্ত ডেভেলপ করেছে, যা প্রত্যেকটাই মূলত আমেরিকান ল্যান্ডে অ্যাটাক করার মতো এনাফ ক্যাপাবল। কিন্তু কোনো কারণে আপনি দেখবেন সে নর্থ কোরিয়া নিয়ে কথা বলে না, সে পাকিস্তান নিয়ে কথা বলে না, যার কাছে অলরেডি নিউক্লিয়ার ওয়েপন রয়েছে। সে কখনোই কোনোভাবে মনে করে না যে ইসরায়েল তার শত্রু হতে পারে, ইসরায়েল তাকে ব্যবহার করতে পারে। সে অলওয়েজ মনে করে হচ্ছে ইরান তার শত্রু হতে পারে, ইরান তার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করলে যদি তৈরি করতে পারে আমেরিকাকে অ্যাটাক করবে। বাট সেম টাইমে আমেরিকার সবচেয়ে বড় শত্রু কিন্তু নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ার একটা বাচ্চা জন্মের পর তাকে শেখানো হয় তার সবচেয়ে বড় শত্রু আমেরিকা। সাউথ কোরিয়াকেও এইভাবে শত্রু বলে না। সেই আমেরিকা নর্থ কোরিয়াকে ভয় পায় না, ভয় পায় ইরানকে। মনে করে ইরান তার সিকিউরিটির জন্য থ্রেট, ইরান তার এক্সিস্টের জন্য থ্রেট। ইরান ব্যালিস্টিক মিসাইল পেলে আমেরিকাতে অ্যাটাক করবে, আমেরিকা এটা মনে করে। এবার আপনি ফাইনাল সিনারিও তাকান, এটা আসলে আমেরিকা মনে করে না, এটা মনে করে মূলত ইসরায়েল। ইসরায়েল কেন মনে করে? কারণ ইরান ইসরায়েলকে অ্যাজ এ কান্ট্রি হিসেবে স্বীকার করে না, ইসলামের শত্রু হিসেবে দেখে। ইরান মনে করে যে এটা একটা শয়তানের জাত, এর এক্সিস্টেন্স হচ্ছে পৃথিবীর শান্তির জন্য প্রবলেম। এখন ইসরায়েল এটা মনে করলেও ইসরায়েল একা মূলত ইরানকে ট্যাকেল দেওয়ার মতো ক্যাপাসিটিতে নেই। সো ইসরায়েল মূলত বারবার গত 30 বছর ধরে নেতানিয়াহুর যদি আপনি বিভিন্ন ধরনের
ইন্টারভিউগুলো দেখেন তাহলে আপনি খুঁজে পাবেন প্রত্যেকবার ইরানকে সে টার্গেট করার চেষ্টা করে যাচ্ছে। ইরান 1 সপ্তাহ আগে আছে নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করার জন্য, ইরান 15 দিন আগে আছে নিউক্লিয়ার টেস্ট করার জন্য, ইরান এই কিছুদিনের মধ্যেই 30টা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করে ফেলবে। এটা 1990 থেকে সে বলে আসছে, স্টিল নাও বলে আসছে, এবং ইরানকে ধ্বংস করা তার একমাত্র এজেন্ডা হয়ে গেছে। এবং যদি সে এই জন্য করে যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে যদি এই 2টা ন্যারেটিভ আমেরিকাকে খাওয়াতে পারে এবং আমেরিকা যদি সত্যি সত্যি মনে করে এটা তার জন্য রিস্ক, তাহলে আমেরিকা ইরানকে অ্যাটাক করবে এবং ইরানের হয়ে আমেরিকার হয়ে সেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা লড়বে মূলত ইসরায়েল। এবং সেই জন্য এইভাবে একের পর এক ইরানের উপর অ্যাটাকটা করার চেষ্টা করে যাচ্ছে। 12 ডেজ ওয়ারের পর ইরান যেমন প্রস্তুতি নিয়েছে, ইসরায়েলও তেমন প্রস্তুতি নিয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি নাস্তানাবুদ করা হয়েছে মূলত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কীভাবে? অ্যাপস্টিয়ান ফাইল। আপনার মনে আছে নিশ্চয়ই অ্যাপস্টিয়ান ফাইলে একের পর এক কীভাবে নামগুলো আসছিল। ইভেন দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের নাম পর্যন্ত সেখানে আছে। এবং অ্যাপস্টিয়ান আইল্যান্ডে গিয়ে তারা যত অপকর্ম করেছে তার প্রত্যেকটার রেকর্ড তাদের কাছে আছে। এবং ডোনাল্ড ট্রাম্পের ইভেন সরাসরি মানে অ্যাপস্টিন আইল্যান্ডে গিয়ে যে যৌন অপকর্ম সে জড়িয়েছে তার সব কিছুর ডিটেলস তার কাছে আছে। এবং ডোনাল্ড ট্রাম্পকে মূলত ইসরায়েল ব্ল্যাকমেইল করেছে, এবং ইসরায়েলের ব্ল্যাকমেইলের কারণে ডোনাল্ড ট্রাম্প সেম কাজটাই করতে যাচ্ছে যেটা বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশের সময় করা হয়েছে মিডল ইস্টে, এবং সেটাই করে যাচ্ছে। এটা ব্ল্যাকমেইলের রেজাল্ট, এবং আলটিমেটলি এটার প্রায়শ্চিত্ত করবে মূলত আমেরিকান পিপল, আর এটার বেনিফিট যদি বিন্দু পরিমাণও পায় তাহলে ইসরায়েলি পিপল পাবে, এবং এই জন্যই এটা করা হচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে অ্যাটাক করেই ফেলেছে, এখন ইরান কিন্তু শুরু থেকেই বলে আসছে যে প্রিএমটিভ অ্যাটাক বলেন আর যত অ্যাটাকই বলেন, অ্যাটাক যদি ইরানে হয় তাহলে সে স্যামলটেনিয়াসলি সবগুলো আমেরিকান অ্যাসেটে টার্গেট করবে, হিট করবে এবং সেগুলি ডিস্ট্রয় করবে, এবং ইরান তার কথা সিরিয়াসলি রেখেছে। ইরান প্রথম অ্যাটাকের পরপর প্রথম অ্যাটাকটাই করেছে। ইরানে প্রথম মিসাইল ল্যান্ড হওয়ার পরপর ইরান প্রথম মিসাইলই ছুড়েছে মূলত ইসরায়েলে, এরপর কুয়েত, কাতার, ইউএই, সৌদি আরব সবগুলোতে অ্যাটাক করেছে। এখন পর্যন্ত আমেরিকান কোনো নেভাল শিপে অ্যাটাক হয়নি, আমেরিকান কোনো কেরিয়ারে ইরান অ্যাটাক করেনি। কিন্তু খামিনির লাস্ট টুইট আমার মনে আছে যে তিনি ক্লিয়ারলি বলেছিলেন যে আমেরিকান শিপ তারা ডুবিয়ে দেবেন। এটা কিছুটা আমার কাছে অবাস্তব মনে হয়েছে, কারণ এখন পর্যন্ত সে ধরনের কোনো ওয়েপন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না যে এই বিশাল শিপগুলোকে ডুবিয়ে দিতে পারে। বাট যেখানে একটা বরফের সাথে ধাক্কা লেগে শিপ ডুবে যেতে পারে, সেখানে মানুষ চাইলে এই শিপকেও ডুবানো সম্ভব। হয়তো এই টেকনোলজি আমার কাছে অজানা, আপনার কাছে অজানা, ইরানের কাছে আছে কিনা সেটা ইরান বলতে পারে। বাট আমাদের মনে রাখা উচিত ইরানের কাছে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। প্রবলেম হচ্ছে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট টার্গেটে কাজ করে, কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার মূলত হচ্ছে একটা মুভিং অবজেক্ট, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। মুভিং অবজেক্টে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ক্লিয়ার অ্যাটাক করতে পারবে কিনা এটা জানা নেই, যদি করতে পারে তাহলে হয়তো ডুবানো সম্ভব। সো এখন ফাইনাল ওয়ার্ড যেটা দেখতে পাচ্ছি যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিশাল কোয়ালিশন অলরেডি তৈরি হয়ে গেছে। হিডেন সিক্রেট, ক্লিয়ারলি হিডেন ট্রুথ, যেটা আমেরিকার সাথে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই মূলত একটা কোয়ালিশনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং খুব অল্প সময় হয়তো আমরা যৌথ বিবৃতিও দেখতে পাবো ইরানের বিরুদ্ধে। এবং ইরান স্টিল টুডে এখন পর্যন্ত একাই লড়াই করে যাচ্ছে, কিন্তু ইরানের চারপাশের শত্রুর কোনো অভাব নেই। ইভেন তার বর্ডারে থাকা পাকিস্তানও ইরানের পক্ষে কোনো কাজ করতে পারবে না, একদম ক্লিয়ারলি করতে পারবে না, কারণ পাকিস্তান কিছুদিন আগে সৌদি আরবের সাথে একটা মিলিটারি ফ্যাক্ট করেছে, যে মিলিটারি ফ্যাক্টের আলটিমেট গোল হচ্ছে যে যদি পাকিস্তান অ্যাটাক হয় সৌদি আরব মনে করবে এটা মানে সৌদি আরবের উপরে অ্যাটাক, যদি ইরানে সৌদি আরবে অ্যাটাক হয় পাকিস্তান মনে করবে এটা পাকিস্তানের উপরে অ্যাটাক। সো আলটিমেটলি ইরান যেহেতু সৌদি আরবের উপর অ্যাটাক করেছে, এখন পাকিস্তান ধরে নেবে যে তার উপর অ্যাটাক হয়েছে, সো সে চুক্তি অনুযায়ী বাধ্য যে ইরানের বিরুদ্ধে লড়াই করতে। এখন পাকিস্তানও কিছু করতে পারবে না। সো ইরানের জন্য অ্যাকচুয়ালি এই মুহূর্ত পর্যন্ত আমি একাই দেখছি কিছুটা ইউক্রেন রাশিয়া ওয়ারের পরিস্থিতি তৈরি হয়েছে। যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন লিটারালি জেলেনস্কি আন্ডারগ্রাউন্ডে পালিয়েছেন এবং একটা ভিডিও বার্তায় বলেছিলেন যে তারা এই মুহূর্তে পুরোপুরি একা। সো আমি এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি যে ইরান পুরোপুরিভাবে একা, তবে হিডেন গোল হচ্ছে তার সাথে রাশিয়া এবং চায়নার কোলাবোরেশন থাকার কথা, এবং পুরোপুরি মানে স্ট্রংলি থাকার কথা আছে বলা যায়। যদি কোয়ালিশন আমেরিকার পক্ষ থেকে তৈরি হয় তবে নিশ্চিত থাকেন
রাশিয়া চায়নার যৌথ কোয়ালিশন এখানে আসবে বলে সম্ভাবনা অনেক বেশি। সো দোয়া এখন যতটুকু করবেন তার পুরোটাই মূলত করতে হবে সবার জন্য, মানে সাধারণ মানুষের জন্য। মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলোর প্রচণ্ড পরিমাণে শ্রমিক রয়েছে। আমি একটা ভিডিও দেখতে পাচ্ছিলাম যে মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে, সেই মিসাইল মাটির দিকে ভূমির দিকে দিয়ে আসছে এবং শ্রমিকরা মূলত জীবন বাজি রেখে পালানোর চেষ্টা করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তারা কতটুকু পালাতে পেরেছে জানি না, কতজন হত্যার শিকার হয়েছে তাও জানি না, কিন্তু মিসাইলটা যেখানে পড়েছে সেখানে ইনস্ট্যান্টলি বিশাল ব্রাস্ট হয়েছে এবং পুরোপুরি এরিয়া আগুন ধরে গেছে। এবং ওই ভিডিও দেখার পর একটু আতঙ্ক কাজ করে যাচ্ছে যে আমাদের শ্রমিকরা সেখানে হয়তো বিনা কারণে জীবনও দিতে হতে পারে। প্রে ফর দেম, প্রে ফর পিস। এখানে সুন্নি শিয়া যত ধরনের মতামতই আপনি দেন না কেন, এটা কিন্তু যুদ্ধ ধর্ম নিয়ে হচ্ছে না। এই যুদ্ধটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে ইউনিপোলার ভার্সেস মাল্টিপোলার, আমেরিকান হিজমনি ভার্সেস মাল্টিপোলার ওয়ার্ল্ড, এশিয়ান পাওয়ার ভার্সেস ইউরোপিয়ান পাওয়ার, আমেরিকান পাওয়ার, এগুলো নিয়ে। এর বাইরে এখানে কিচ্ছু নেই, ধর্মের কোনো কিছুই নেই। আপনি শিয়া হিসেবে যদি ইরানকে হিট করেন, আপনি একটা অমানুষ। আপনি যদি সুন্নি হিসেবে শুধুমাত্র সৌদি আরব কিংবা বাকিদের কোয়ালিশনকে মানে অ্যাপ্রিসিয়েট করেন, তাও আপনি একটা সিরিয়াস মানুষ। এবং আপনি যদি মুসলিম হিসেবে গাজা ওয়ারের বিরুদ্ধে দাঁড়ান, বাকিগুলোর বিরুদ্ধে দাঁড়াতে পারেন না, তাও আপনি একটা সিরিয়াস মানুষ। মানুষ হওয়ার চেষ্টা করেন। বাংলাদেশে অমানুষের সংখ্যা অনেক বেশি, আমি আমার কমেন্ট সেকশনে টের পাই। সো মানুষের মতো করে মানুষকে সমর্থন দেন। কোনো ওয়ার কোনো দিন মানুষের কল্যাণ বয়ে আনেনি, সেটা পুরোটাই ধ্বংস ডেকে এনেছে এবং এই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের একটা স্কুলে আমেরিকান মিসাইল পড়েছে, যেখানে কিছুক্ষণ আগ পর্যন্ত আমি জানি যে প্রায় 24 জন স্টুডেন্ট ইনস্ট্যান্ট ডেথ হয়েছে, ইনস্ট্যান্ট কিল হয়েছে, এবং সবাই মূলত ইন্টারমিডিয়েট স্কুলের স্টুডেন্ট। ভাবা যায়? ইন্টারমিডিয়েট মানে 10-12-এর স্টুডেন্ট, মানে এই কিছুদিন পরে তারা হয়তো কর্মজীবনে ঢুকতো। ওই দেশের ভবিষ্যৎ, এদেরকে ধ্বংস করা হচ্ছে। এগুলো কোনো টার্গেট এটা না যে ইরানের রেজিমকে কলাপস করা। ইরানের রেজিমকে এত সহজে কলাপস করা যাবে না, কারণ ইরানের রেজিম এইভাবে কলাপস করার মতো না। মানে তাদের যে স্ট্রেংথ তারা তৈরি করেছে সেটা এইভাবে কলাপস করার মতো না। আর যদি কলাপস করে তাহলে দেখা যাবে। সো বাই বাই। এটা আনস্ক্রিপ্টেড ভিডিও, মানে আনকাট ভিডিও। এটা আমার অন্যান্য ভিডিওর মতো মানে স্ক্রিপ্টেড ভিডিও না। যে ভিডিওটা আমি আসলে আজকে প্রকাশ করেছি সেটা ছিল মূলত গতকালকে রেডি করা ছিল, অ্যান্ড সকালবেলা একবার ভেবেছিলাম আপলোড করে দেবো, করা হয়নি। ঘুম থেকে উঠে আমি আপলোড করার পরে দেখতে পেলাম যে অ্যাটাক হয়ে গেছে। সো নিয়ে ওই ভিডিও রিলেভেন্ট ছিল। ওই ভিডিওতে মূলত হচ্ছে টেকনিক্যাল ডিটেলস আলোচনা করা হয়েছে, সেটা অলরেডি এক্সিস্ট করে এবং সেটার সাথে এখনও মিল পাবেন। আর এই ভিডিওটা পুরোপুরিভাবে আনকাট, কোনো কাট নেই। যা আমি ক্যামেরা অন করেছি সেটাই বলেছি। এবার আপনারা বুঝে নেন অ্যাকচুয়ালি ওয়ারটা কী জন্য হচ্ছে। ওয়ারের আলটিমেট গোল মূলত এটা নয় যে ইরানকে ধ্বংস করে দেওয়া। ওয়ারের আলটিমেট গোল হচ্ছে আমেরিকার বিরুদ্ধে চাইনিজ হেজমনি যেন এস্টাবলিশড হতে না পারে, মাল্টিপোলার ওয়ার্ল্ড যেন দাঁড়াতে না পারে, ব্রিক্স যেন দাঁড়াতে না পারে, বিআরআই প্রজেক্ট যেন সাকসেস না হতে পারে, সিল্ক রোড যেন এখানে সাকসেস হতে না পারে, এনার্জি কন্ট্রোল যেন মাল্টিপোলার ওয়ার্ল্ডের হাতে আসতে না পারে, এবং ওয়ার্ল্ড লিডারশিপ যেন পুরোপুরিভাবে এককভাবে আমেরিকার হাতে থাকে, এবং ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে যেন আমেরিকা তার $38 ট্রিলিয়ন ইকোনমিকে মানে ডেপকে জিরোতে নিয়ে আসতে পারে। এগুলো তাদের প্ল্যান। কোনোভাবেই এখানে শিয়া সুন্নি ধর্ম, ইরান, ব্যালিস্টিক মিসাইল, নিউক্লিয়ার ওয়েপন, এগুলো কোনো ম্যাটারই করে না। দ্যাটস ইট।